আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ফাইন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলুন তো, অ্যাবাউট শব্দটির মানে কি? ABOUT, এই অ্যাবাউট শব্দটির অর্থ কি? আমরা জানি যে অ্যাবাউট শব্দটির অর্থ হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। আমি যদি বলি যে তুমি কি তার সম্পর্কে জানো, তাহলে কি বলতে হবে আপনাকে? ডু ইউ নো অ্যাবাউট হিম? ডু ইউ নো অ্যাবাউট হিম? আচ্ছা, অ্যাবাউট শব্দটিকে কিন্তু আপনারা অ্যাবাউট, অ্যাবাউট অথবা বাউট বলতে পারেন। সো অ্যাজ ইউ লাইক, নো প্রবলেম। ওকে, সো ডু ইউ নো অ্যাবাউট হিম? তুমি কি তার সম্পর্কে জানো? তাহলে এই যে বাউট মানে কি? সম্পর্কে। আপনি বলেন আই নো অ্যাবাউট হিম, হ্যাঁ আমি তার সম্পর্কে জানি। অথবা আই ডোন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি না। তো অ্যাবাউটের কিন্তু বেশ কিছু ব্যবহার রয়েছে। সো সেই বিষয়ে আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে দেবো। এখন শুধু মনোযোগী হয়ে দেখতে থাকবেন এবং সুন্দর করে শেখার পর নিজেও একটু প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের প্রথম বাক্য, আমি বাংলা বললাম যে আমি তার সম্পর্কে সব কিছু জানি। তো বলুন এর ইংলিশটি তাহলে কি হবে? আমি তার সম্পর্কে সব কিছু জানি। তাহলে আপনাকে বলতে হবে আমি জানি, আই নো, তার সম্পর্কে, অ্যাবাউট হিম। কিন্তু এর মধ্যে একটি কথা ছিল, সেটা হচ্ছে সব কিছু। তাহলে এই সব কিছু আপনি কোথায় বসাবেন? এই সব কিছুটা কিন্তু সাবজেক্টের পরে যে ভার্ব, এই ভার্বের পরে বসানোটাই বেটার। তাহলে আপনাকে বলতে হবে আই নো এভরিথিং, আমি সব কিছু জানি। কি বিষয়ে? তার বিষয়ে বা তার সম্পর্কে। তাহলে অ্যাবাউট হিম, আই নো এভরিথিং অ্যাবাউট হিম, আই নো এভরিথিং অ্যাবাউট হিম। তো আমরা ব্যবসা করি, মনে করুন আপনি আমি আমরা একসাথে বিজনেস করি। তো আমরা বলতে চলুন আমরা এখন আমাদের বিজনেস নিয়ে কথা বলি। সো লেটস টক অ্যাবাউট আওয়ার বিজনেস। কি বললাম? লেটস টক অ্যাবাউট আওয়ার বিজনেস। এই যে এখানে অ্যাবাউট বলা হলো, এই অ্যাবাউট মানে কি? সম্পর্কে বা সম্বন্ধে। চলুন আমাদের ব্যবসা নিয়ে বা ব্যবসার সম্পর্কে কথা বলি। লেটস টক অ্যাবাউট আওয়ার বিজনেস। সো বাক্যগুলি দেখবেন, দেখার পরে এইভাবে আপনি বলার চেষ্টা করুন, যাতে করে আপনার উচ্চারণ ক্লিয়ার হয়ে যায়, বাক্যটি সম্পর্কে সঠিক ধারণা আসে এবং গ্রামারের যে ব্যবহারটা এখানে হচ্ছে সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখন বিষয় হচ্ছে যে অ্যাবাউট যে শুধু বিষয় বা সম্পর্কে, সম্বন্ধে এরকম অর্থেই বসে তা কিন্তু না, এর কিছু ব্যতিক্রম ব্যবহারও আছে। এবার চলুন সেই ব্যতিক্রম ব্যবহারগুলো আপনাদেরকে আমি একটু দেখাই। অনেক সময় এই অ্যাবাউট শব্দটি কিন্তু প্রায় অর্থে বসে। প্রায় অর্থে কেমন? আমি এক্সাম্পল দিই। প্রায় অর্থে এখানে ওয়ার আছে, তার আমি দেখাই। আচ্ছা, জাস্ট এই যে আমার হাতে কিন্তু একটা ওয়ার রয়েছে, আই মিন তার, ঠিক আছে? আমি বললাম যে দ্য ওয়ার ইজ অ্যাবাউট 10 feet long. The wire is about wire, WIRE মানে তার, আপনারা জানেন। তাহলে এখানে অ্যাবাউট মানে কি? মানে প্রায়। মনে করেন যে 10 ফিট না, 10 ফিটের কাছাকাছি। তো আমি বললাম যে প্রায় 10 ফিট। তাহলে বলতে হবে the wire is about 10 feet long. এই তারটি প্রায় 10 ফুট লম্বা। তাহলে প্রায় অর্থে হলো। এখন মনে করেন কোনো একজন ব্যক্তির উচ্চতা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। আপনার ব্যক্তিটাকে দেখে মনে হচ্ছে ব্যক্তিটি অনেক লম্বা, স্বাভাবিকের তুলনায় বেশ উঁচু, হাইট ভালো। তখন আপনি বলতেছেন যে দ্য ম্যান ইজ অ্যাবাউট 6 feet। এই যে এতটুকু বললেই কিন্তু যথেষ্ট। দ্য ম্যান ইজ অ্যাবাউট 6 feet। লোকটি প্রায় 6 ফিট লম্বা, মানে কি? অনেক উঁচু। অ্যাবাউট 6 feet, প্রায় অর্থে কিন্তু এখানে অ্যাবাউট হলো। তবে কখনো কখনো আমরা কিছু ব্যতিক্রম ব্যবহারও করে থাকি, বা আমরা অনেক জায়গায় এরকম দেখে থাকি যে অ্যাবাউটটা চারিদিক অর্থে অ্যাবাউট ব্যবহার করা হচ্ছে। যদি আমরা চারিদিক অর্থে অ্যারাউন্ড যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি সাধারণত, তবে অনেক সময় অ্যাবাউটটা এই অর্থে ব্যবহার হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা এটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আপনি বলছেন যে এই এলাকার চারদিকে একটা লেক রয়েছে। দেয়ারস আ লেক অ্যাবাউট দ্য লোকালিটি মানে কোনো এলাকা, পাড়া বা মহল্লা হতে পারে। দেয়ার ইজ, কি বলেন? দেয়ার ইজ আ লেক মানে কি? একটা খাল বা হ্রদ, বোঝেন তো, জল দ্বারা বেষ্টিত যেটা। তাহলে আপনি বললেন যে দেয়ার ইজ আ লেক অ্যাবাউট দ্য লোকালিটি। এই অ্যাবাউট দ্য লোকালিটি মানে এইভাবে কিন্তু বাংলা অর্থ ধরা যাচ্ছে না যে এই লোকালিটি সম্পর্কে, এই লোকালিটির প্রায় বা এরকম না। এই লোকালিটি বা এই মহল্লার চারদিকে একটা লেক রয়েছে। দেয়ারস আ লেক অ্যাবাউট দ্য লোকালিটি। যদিও আপনি এখানে বলতে পারতেন দেয়ারস আ লেক অ্যারাউন্ড দ্য লোকালিটি, এভাবেও বলা যাবে। সাচ অ্যাজ, মনে করেন যে আপনি কোনো একটা কাজ করছিলেন, কাজ করতে করতে আপনার হাতে আঘাত লেগেছে বা আঙুলে আঘাত লেগেছে। এখন আঙুলে আঘাত লাগার পরে আপনি আঙুলটা একটু ব্যান্ডেজ, বোঝেন তো, কিছু কাপড় বা কোনো ব্যান্ডেজের যে সাদা কাপড়, যেগুলো একটু পেঁচিয়ে দিয়ে রাখি আমরা এটাকে একটু মানে উপশম করার জন্য। তো এরকম একটা ব্যান্ডেজ করছেন। তো এই ক্ষেত্রে আপনি ইংরেজি বাক্যটি কি বলছেন খেয়াল করবেন। আপনি তখন বলছেন আই wrapped a piece of cloth about my finger. I wrapped বানানটা খেয়াল করবেন, WRAPPED। wrapped মানে হচ্ছে বেষ্টিত করা, অর্থাৎ মুড়ে দেওয়া, ঠিক আছে? চারিদিক দিয়ে এইভাবে পেঁচিয়ে দেওয়া যেটা। তাহলে আপনি বললেন যে I wrapped a piece of cloth about my finger, মানে আমি আমার ফিঙ্গারে বা আঙুলে এক টুকরো কাপড় পেঁচিয়ে দিলাম, যেটা এখানে চারিদিক দিয়ে যে ব্যাপারটা দিয়ে দেওয়া, এই অর্থে কিন্তু অ্যাবাউট হয়। এই মুহূর্তে যদিও যে ব্যবহারের কথা বলতেছি, যে দুই একটা উদাহরণ দিলাম, এগুলো খুব এক্সেপশনাল, ব্যতিক্রম, খুব কম ব্যবহার করি আমরা।
আবার কখনো কখনো আমরা উপলক্ষ অর্থ অ্যাবাউট ব্যবহার করি, যদিও সেটা সম্পর্কে সম্বন্ধে এমনটি অর্থও ধরা যায়। যেমন আপনি বলেন যে হি কেম টু আওয়ার হাউস অ্যাবাউট দ্যাট ম্যাটার। দ্যাট ম্যাটার বলতে কোনো একটি বিষয়কে আপনি ইন্ডিকেট করতেছেন, কোনো একটা ব্যাপার ছিল, কোনো একটা আলোচনা, কোনো একটা অনুষ্ঠান, যে কোনো কিছুকে আপনি ইন্ডিকেট করে বলছেন যে হি কেম টু আওয়ার হাউস অ্যাবাউট দ্যাট ম্যাটার, মানে ওই ব্যাপারে সে আমাদের বাড়িতে এসে, মানে ওই ব্যাপারে উপলক্ষে সে আমাদের বাড়িতে এসেছিল, এরকম বলা যেতে পারে। আর দুই একটা উদাহরণ দিই এই ধরনের ক্ষেত্রে। আপনি মনে করেন যে কোনো একজন ব্যক্তির সাথে কথা বলেছিলেন, একজন, তো আমি জিজ্ঞেস করছি আপনি তার সাথে কথা বলছিলেন কেন, তো আপনি বলে যে আই টক টু হিম অ্যাবাউট স্টাডি, আই টক টু হিম অ্যাবাউট স্টাডি, মানে লেখাপড়ার ব্যাপারে বা লেখাপড়ার উদ্দেশ্যে বা লেখাপড়ার উপলক্ষে আমি তার সাথে কিন্তু কথা বলেছিলাম। আই টক টু হিম অ্যাবাউট স্টাডি, স্টাডি উপলক্ষে আমি তার সাথে কথা বলেছিলাম। আবার এরকম কথা আপনি এক্সাম্পল দিতে পারেন যে হি টক টু মি অ্যাবাউট হিজ অ্যাক্সিডেন্ট, সেটা মানে কোনো একটা দুর্ঘটনা হয়েছিল, তো আপনি তখন বলছেন যে কোনো একটা দুর্ঘটনা হয়েছিল হয়তো বা, তো সেই সম্পর্কে আপনি হয়তো এমন একটা বাক্য বলছেন যে হি টক টু মি অ্যাবাউট হিজ অ্যাক্সিডেন্ট, সে তার অ্যাক্সিডেন্ট উপলক্ষে আমার সাথে কথা বলেছিল, মানে ওই ব্যাপারটা নিয়ে। এই জন্য বললাম যে এখানে কিন্তু উপলক্ষও ধরা যেতে পারে, ব্যাপার বা বিষয়ও ধরা যেতে পারে। হি টক টু মি অ্যাবাউট হিজ অ্যাক্সিডেন্ট। আবার কখনো কখনো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই যে বিইউটি, বাট, বাটের বাংলা অর্থ কি? কিন্তু। তো বাট কিন্তু আমরা কি করি, মেইনলি যেটা ইউজ করি, যেটা কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করিয়ে থাকি আমরা জানি। তো বাট কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করা ছাড়াও কখনো কখনো নাউন, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। যেমন প্রিপোজিশন হিসেবে বাট কীভাবে ব্যবহার হতে পারে তার দুটো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, আপনি দেখলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটি সম্পর্কে। আপনি আমি আপনাকে বললাম যে আমাকে লেখার কলম দাও, আপনি তখন বললেন যে কোন কলম দিব, আপনি হয়তো তখন আমি বলতেছি গিভ মি অল বাট দিস ওয়ান, গিভ মি অল বাট দিস ওয়ান। এই যে আমি বললাম যে এই বাট দিস ওয়ান যে অংশটুকু, এই বাট দিস ওয়ান মানে কি, এটা ছাড়া সব কটাই দাও, গিভ মি অল বাট দিস ওয়ান, এটা ছাড়া। আমি বলতেছি যে হি গোজ টু স্কুল এভরিডে বাট ফ্রাইডে। এই যে কথাটা, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, বাট ফ্রাইডে, কিন্তু শুক্রবার, এভাবে বাংলা করা যাবে না। সে প্রতিদিন স্কুলে যায় শুক্রবার ছাড়া, তাহলে বাট মানে এখানে ছাড়া। সো বাট ইজ ওয়ার্কিং হিয়ার অ্যাজ প্রিপোজিশন। সো আই থিঙ্ক ইউ আর নাও ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজেস অফ বাট অ্যাজ প্রিপোজিশন। ওকে, সো এইভাবে প্রিপোজিশন হিসেবে বাট বিভিন্ন বাক্যে ব্যবহার হতে পারে। কখনো কখনো আমরা ও ডবল এফ অফ যে প্রিপোজিশনটা, সাধারণত প্রিপোজিশন হিসেবে আমরা ও এফ অফ, আমি বলেছি যে ষষ্ঠী বিভক্তির র এর এই ধরনের কোনো কিছু বোঝাতে সাধারণত আমরা কিন্তু অফ ব্যবহার করে থাকি, র এর। ওকে, এছাড়াও বিভিন্ন ধরনের ব্যতিক্রম ক্ষেত্রে কিন্তু অফ ব্যবহার হতে পারে, তবে সেই বানানটি হচ্ছে ও এফ অফ। বাট নাও আইড লাইক টু টক অ্যাবাউট অফ ও ডবল এফ অফ। এই অফ কখনো কখনো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। তো প্রিপোজিশন হিসেবে এই অফ ও ডবল এফ অফ কিভাবে ব্যবহার হয় তার কয়েকটা এক্সাম্পল দেবো, ব্যাখ্যা দেবো, এবার ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে ও ডবল এফ অফ এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটি কিন্তু আসলে মূলত আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি বা আমরা ব্যাপক ব্যবহার দেখে থাকি। তবে এছাড়াও কিন্তু অফ বিশেষ করে আমরা কখনো কখনো অ্যাডভার্ব ছাড়া অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন হিসেবেও কিন্তু এর ব্যবহার রয়েছে, ব্যাপক ব্যবহার রয়েছে। তো এইরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা ও ডবল এফ অফকে কীভাবে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে থাকি তার কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। ঠিক কাছাকাছি নয়, মানে ঘেঁষে নয়, একটু দূরে। আমি বললাম যে টেক দ্য চেয়ার অফ দ্য রুম, টেক দ্য চেয়ার অফ দ্য রুম, তার মানে কি, তুমি রুম থেকে একটু দূরে রাখো চেয়ারটা, ওই চেয়ারটা ওখানে সেট আপ করো, টেক দ্য চেয়ার অফ দ্য রুম, ও ডবল এফ অফ, এভাবে হতে পারে। দূরে সরিয়ে দেওয়া অর্থেও অনেক সময় ব্যবহার। আমি বললাম বি অফ মাই সাইড, কথাটা কি হলো, বি অফ মাই সাইড, আমার চোখের সামলাতে যাও, তার মানে যে তুমি অনেক দূরে চলে যাবে, মানে কি তুমি আড়াল হও বা তুমি সরে যাও ইত্যাদি ইত্যাদি, তোমাকে আমার দেখতে ইচ্ছা করছে না, ব্যাপারটা এরকম, বি অফ মাই সাইড। ওকে, ও ডবল এফ অফ। সমুদ্রের যে তীর, তীর অর্থাৎ যে ব্যাংক যেটাকে বোঝায়, আমরা জানি যে সমুদ্র তট বা সমুদ্র তীর, এরকম সমুদ্রের কাছাকাছি অর্থে কিন্তু অফ শব্দটা ব্যবহার করে থাকি আমরা। যেমন উই ওয়েন্ট অফ দ্য শোর, আমরা বললাম যে উই ওয়েন্ট অফ দ্য শোর, মানে কি আমরা সমুদ্র তীরে গিয়েছিলাম, কাছাকাছি। ওকে, অথবা আপনি বলছেন যে সমুদ্রে যাওয়ার পর আপনি কি করেছিলেন, একটু সমুদ্র তীরে হাঁটাহাঁটি করেছিলেন, আপনি বলেন যে আই ওয়াকড অফ দ্য সি, আই ওয়াকড অফ দ্য সি, মানে কি ওই সমুদ্র তীরে বা তটে আপনি হাঁটাহাঁটি করেছিলেন, আই ওয়াকড অফ দ্য সি। ও এফ অফ, ও ডবল এফ অফ, উচ্চারণ কিন্তু দুইটা একই রকম, অফ। অনেক সময় বিচ্ছিন্নতা বা বিচ্যুতি অর্থেও কিন্তু আমরা ও ডবল এফ অফ ব্যবহার করে থাকি, তবে আমার মনে হয় বাংলাটা একটু জটিল হয়ে গেল, বিচ্ছিন্নতা বা বিচ্যুতি,
কিভাবে বোঝাই, যাই হোক এক্সাম্পল দিই। আমি বললাম যে টেক দ্য শার্ট অফ ইউর বডি, ও ডাবল এফ অফ, মানে আপনি একটা শার্ট পরে আছেন, এই যে আমি একটা টি শার্ট পরে আছি, আপনি আমাকে বলেন যে টেক দ্য শার্ট অফ ইউর বডি, মানে কি এই তুমি তোমার গা থেকে জামাটা খোলো, অর্থাৎ শরীর থেকে জামাটা খুলে ফেলো, তোমার শরীর থেকে এই জামাটা খোলো, অর্থাৎ খোলা মানে কি বিচ্ছিন্ন করা, এই যে ব্যাপারটা এটা বোঝাতে আমরা এই অফটা ব্যবহার করতে পারি। তাহলে বাক্যটা খেয়াল করলেন যে টেক দ্য শার্ট অফ ইউর বডি। অনেক সময় অনেক অভ্যাসগত বিষয় থেকে যদি আপনি দূরে সরে যান, অর্থাৎ যে অভ্যাসটা ছিল কিন্তু এখন নাই, সেটা থেকে আপনি একটু দূরে সরে গেছেন, এরকম অর্থ প্রকাশেও কিন্তু অনেক সময় অব্যবহার করা যায়। তো এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবেন। কোন একজন রোগীর ব্যাপারে আপনি বলেন, রোগীদের সাধারণত কি ওষুধ খাবার ইত্যাদি নিয়মিত খাওয়া উচিত যথাসময়ে, তা আপনি বলেন যে দ্য পেশেন্ট ইজ অফ হিজ মিল, দ্য পেশেন্ট ইজ অফ হিজ মিল, ও ডাবল এফ অফ, কিন্তু এই জায়গায় অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে রোগীটি আসলে খাবার থেকে দূরে গেছে, দূরে সরে গেছে, মানে খায় না ঠিক মতো, মানে হয় না এরকম যে অনেকে ঠিক মতো খেতে চায় না, আমরা বলি তোমার তো খাওয়ার কোনো নিয়ম কানুন নেই, ঠিক মতো খাও না ইত্যাদি ইত্যাদি। তো এই অর্থে আপনি বলছেন দ্য পেশেন্ট ইজ অফ হিজ মিল, রোগীটি তার খাবার থেকে দূরে থাকে, একটু ছাড়া ছাড়া ভাব। ওকে, তো এইরকম অর্থ প্রকাশ করতেও আমরা অফ ব্যবহার করতে পারি। এক কথায় অভ্যস্ততা যেটা ছিল, যে অভ্যাসটা ছিল সেটা আর এখন নাই। অথবা আপনি বলছেন যে নাও আই এম অফ মাই ব্যাড হ্যাবিট, নাও আই এম অফ মাই ব্যাড হ্যাবিট, মানে কি আমি এখন আমার ব্যাড হ্যাবিট থেকে ছেড়ে এসেছি, মানে খারাপ অভ্যাস ছিল, খারাপ অভ্যাসগুলো আমি ছেড়ে দিয়েছি, সেখান থেকে আমি ছেড়ে চলে এসেছি, অর্থাৎ নিজেকে একটু গুটিয়ে নিয়েছি, অর্থাৎ আমি এখন ওটার থেকে দূরে। তো এরকম এই যে তাহলে রোগী খাবার থেকে দূরে, মানে কি খাবার খেতে চায় না ঠিক মতো, সেটা একটা হ্যাবিটের ব্যাপার। আবার আমি বললাম যে নাও আই এম অফ মাই ব্যাড হ্যাবিট, আমি এখন আমার খারাপ অভ্যাস থেকে একটু দূরে সরে এসেছি, এই যে একটা বিচ্ছিন্নতা অর্থও কিন্তু অনেকটা বলা যেতে পারে, তাই না? ওকে, সো এই ধরনের অর্থে আমরা ও ডাবল এফ অফ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি। So dear guys, I think you have got some ideas about the uses of ও ডাবল এফ অফ প্রিপোজিশন পেলেন, বাটের ব্যবহার পেলেন এবং অ্যাবাউটের ব্যবহার পেয়েছেন। তো আপনারা এই প্রিপোজিশনগুলো বিভিন্ন ধরনের বাক্যে ব্যবহার করবেন, কারণ কি প্রিপোজিশন এমন একটা জিনিস, যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করি বা স্পিকিং করি বা রাইটিং করি, বিশেষ করে রাইটিংয়ের সময় অনেক কনফিউশন চলে আসে, আমরা কনফিউজড হয়ে যাই যে অফ দেবো না, ইন দেবো না, টু দেবো না, অ্যাড দেবো, মনে হচ্ছে যেন সবকটাই দেওয়া যায়, এরকম কনফিউশন হয়ে যায়। তো প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর যে নিয়মগুলো, রুলসেরগুলোর কথা আমি বললাম, এই রুলসগুলো আমাকেও একসময় মুখস্থ করতে হয়েছে। আমি ছাত্রজীবনে পড়াশোনা করেছি, আপনারাও পড়াশোনা করতেছেন, ছাত্রছাত্রী বন্ধুরা অনেকে আছে যারা লেখাপড়া করছে, স্টাডি করছে স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে, অথবা যারা চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদেরও এইগুলো বিষয়গুলো জানা উচিত। প্রিপোজিশন একটা জটিল বিষয়, তবে এটা এইভাবে স্টাডি করলে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চান, নিজে নিজে কোর্স করতে চান, ইংরেজি কোর্স নিজে নিজে করবেন কোনো শিক্ষকের সাহায্য ছাড়া, তারা আমাদের বইয়ের একটা কপি সংগ্রহ করবেন প্রয়োজন মনে করলে। আমাদের বইটির প্রত্যেকটা লেসনের ভিডিও ক্লাসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। সো শুধু বইটা দরকার, এই বইটা আমার হাতে বইটা নাই, জাস্ট আমি বোঝাচ্ছি। সো বইটা সংগ্রহ করবেন, সংগ্রহ করলে ওই বইটার লেসন অনুযায়ী বাসায় বসে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার স্পোকেন ইংলিশ কোর্স গ্র্যাজুয়ালি কমপ্লিট হয়ে যাচ্ছে বাড়িতেই। আর যেখানে প্রবলেম ফেস করবেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।